নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলের আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গতকাল ইচ্ছে থাকলেও কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। যে দৃশ্য দেখেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো নেই, সেখানে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে না, দাপিয়ে বেড়াচ্ছে। নানা অজুহাতে তারা প্ররোচনামূলক বক্তব্য রাখছে, বিশেষত ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। ওখানে ভারত বিদ্বেষ এখন রাজনৈতিক ফায়দা তোলার একটা বড় হাতিয়ার। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে ওখানে। এবং গত বছরের জুলাই অভ্যুত্থান হিসেবে যা পরিচিত, সেটা যে আসলে মৌলবাদীদের একটা ষড়যন্ত্র এবং গণতন্ত্র এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক বাংলাদেশকে পুনরুদ্ধার ইত্যাদি প্রভৃতি স্লোগান তুলে আসলে যে জঙ্গিদের বা সন্ত্রাসবাদী মুসলিমদের একটা আইওয়াস ছিল, সেটা বোঝা যাচ্ছে এখন। যে অমানবিক ঘটনা ঘটেছে বাংলাদেশে, তার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। এবং যতদিন বাঁচব, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যেমন সোচ্চার থাকব, রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর বিরুদ্ধে তেমনি সোচ্চার থাকব। এ নিয়ে কোনো সংশয় কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এবং আমি খুব গর্বিত যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেভাবে ধিক্কার মিছিল বার করেছেন, যেভাবে ছায়ানটের তাণ্ডব চালাবার বিরুদ্ধে সেখানকার ছোট ছোট ছেলেমেয়েরা গানে গানে কবিতায় মুখর হয়েছে প্রতিবাদ জানাতে, আমরা তাদের জন্য গর্বিত। আমরা ক্ষমাপ্রার্থী আমাদের শিক্ষিকা, রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞা প্রণম্মা সঞ্জিতা খাতুনের ছবির সামনে দাঁড়িয়ে। যা হয়েছে তা অভিপ্রেত ছিল না তো বটেই। এই হিতাহিত জ্ঞানশূন্য মৌলবাদীদের ধিক্কার জানানোর ভাষাও জানা নেই আমাদের। যাই হোক, যে কথাটা বলছি সেটি হচ্ছে, যে কোনো কারণেই হোক, নীতিগত অবস্থান সঠিক না থাকার কারণেই হোক, এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের সঙ্গে আমাদের কোনো প্রতিবেশী দেশেরই সম্পর্ক খুব একটা যে সুস্থ তা নয়, ঠান্ডার সম্পর্ক সবার সঙ্গেই প্রায়। কিন্তু এই ধরনের মৌলবাদী আস্ফালন যদি ভারতীয় উপমহাদেশ জুড়ে ঘটতে থাকে, আমাদের ভারতবর্ষেও সেটা আঁচ পড়বে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ অদ্ভুতভাবে এটা সামাজিক এবং অর্থনৈতিক যে নিয়ম, একটা নির্দিষ্ট নিয়ম মেনে তো চলে সবটাই। দারিদ্র্য এবং বেকারত্ব যে দেশে বেশি, সে দেশে ধর্মকে রাজনীতির সঙ্গে মেলাবার চেষ্টা হবেই। কারণ মূল সমস্যা থেকে আড়াল করতে হবে জনগণের সামনে কিছু তুচ্ছ বিষয় নিয়ে। এবং ধর্মীয় মৌলবাদ এবং ফ্যাসিবাদের যে মূলগত ব্যবধান, সেটা হচ্ছে যে ধর্মীয় মৌলবাদ যতক্ষণ পর্যন্ত শাসনযন্ত্র অধিকার করছে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশ ততটা বিপন্ন হয় না। কিন্তু যদি ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রশক্তির মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকে পড়ে, তাহলে অবশ্যই গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যায় তো বটেই, মানুষের গণতান্ত্রিক অধিকার লুপ্ত হয়ে যায়। আমাদের দেশে যেটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে, অনেক বামপন্থী তাত্ত্বিক বলছেন যে আমাদের রাষ্ট্রযন্ত্র ধীরে ধীরে ফ্যাসিবাদের কবলে পড়ে যাচ্ছে। এখন নগর পুরুলিয়া তো দেবালয় এড়ায় না। আমরা দেখতে পাচ্ছি অনেক বিল পাশ হয়ে যাচ্ছে যেগুলো সংসদে প্রবল আপত্তি রয়েছে, বিরোধীদের কথা শোনাই হচ্ছে না। যেমন মনরেগা, বলা হচ্ছে যে উৎপাদন বাড়বে, কিন্তু যারা উৎপাদন করবে সে শ্রমিকরা খাবে কি, এই প্রশ্নের সমাধান হচ্ছে না। আগে যেখানে উৎপাদিত দ্রব্য যা খরচ, তার 28% অবধি শ্রমিকরা পেতেন, এখন সেটা সিঙ্গল ডিজিটে দাঁড়াচ্ছে। খুব বেশি হলে 8-6ও কখনো কখনো দাঁড়িয়ে যায়।
দেখা যাচ্ছে টেক হোম স্যালারি বেড়ে গেছে। টেক হোম স্যালারি বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে যতটা মালিককে দিতে হতো পিএফের জন্য, ততটাই মালিক সরকার তাদেরকে দিয়ে দিতে হতো, কিন্তু পিএফ তাহলে কম দিতে হবে মালিকদের, অর্থাৎ মালিকদের ফায়দাটা বেশি হলো। নির্দিষ্টভাবে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সম্পূর্ণ মালিকের পক্ষেই থাকছে। ধনতান্ত্রিক ব্যবস্থা যেমন হওয়া উচিত ততটা তো হচ্ছেই, এবং গণতন্ত্রকে বিপন্ন করে ধনতন্ত্রকে পুষ্ট করা হচ্ছে। আমাদের উদ্বেগ এখানেই, কারণ এই ব্যবস্থা পাল্টাবার জন্য যে পর্যাপ্ত শক্তি, সে পর্যাপ্ত শক্তি এখনও আমাদের হাতে আসেনি। কিন্তু সমস্যার জায়গা এটাই যে আজ শুক্রবার পত্রিকা ধনতন্ত্রের পক্ষে কথা বলবে না, বরং সমাজতন্ত্রের পক্ষে কথা বলবে, এবং সমাজতান্ত্রিক বিপ্লবের পক্ষে কথা বলবে, জনগণতান্ত্রিক বিপ্লবের পক্ষে কথা বলবে। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নয়। আমরা মনে করছি মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকারের তাৎপর্য অনুভব করানোটা জরুরি। এই কারণে যে কেন ভোট দিচ্ছি, কাকে ভোট দিচ্ছি, ভোট দিলে লাভ হবে কি আমাদের, সেটা যদি না ভাবানো যায়, তাৎক্ষণিক কিছু ফায়দার জন্য যদি কেউ ভোট দেন, তাহলে সেই সরকার আসবে যে সরকার আদৌ মানুষের কথা ভাববে না, না ভেবেও ভোট পেয়ে যাবে, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর হবে না। এবং যেটা সবচেয়ে বাজে জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে। সাম্প্রদায়িক হানাহানির পক্ষে জনমত গড়ে তোলবার জন্য রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে একদল রাজনৈতিক নেতারা, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং ভারতবর্ষে এই মুহূর্তে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার দাপাদাপি অত্যন্ত বেশি, যা কখনো ভারতবর্ষে ঘটেনি, সে ঘটনাগুলো ঘটছে। আমরা দেখেছিলাম দিল্লির শিখ দাঙ্গার পরে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। একজন পাঞ্জাবি পত্রিকার সম্পাদক নিহত হয়েছিলেন, প্রেতলারি সম্পাদক খুন হয়েছিলেন। তারপরে দীর্ঘদিন এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেনি, কিন্তু দেখা গেল 2014 পর গৌরী লঙ্কেশের মতো সাংবাদিক খুন হলেন, সিদ্দিক কাপ্পানের মতো সাংবাদিককে বন্দি থাকতে হতো। সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীর মুখে আরবান নকশাল নামে একটা অভিধা তৈরি হলো, যা প্রতিবাদী শিক্ষিত মানুষকে অপরাধী সাব্যস্ত করার একটা আইনি হাতিয়ার সরকারের হাতে তুলে দিল। এবং কখনো কোনো অবস্থাতেই এই জিনিসটা সত্যি কেউ অস্বীকার করবেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধে খুব বেশি বিশ্বাস করেন। আজ পর্যন্ত তিনি কখনোই কোনো অবস্থাতেই সাংবাদিক সম্মেলন করেননি, এবং কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা জনস্বার্থ বিরোধী, মানুষের ক্ষোভ বিক্ষোভ তাকে গুরুত্ব দেওয়া, মণিপুরের মতো ঘটনা ঘটলে ক্ষমা প্রার্থনা করা, দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা, এবং সবচেয়ে বড় কথা নাগরিক অধিকার বিপন্ন হলে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া, এই ঘটনাগুলো নরেন্দ্র মোদীর ধাতে আসে না, আমরা দেখলাম। এবং আজকেও উনি আমাদের পশ্চিমবাংলায় এসেছিলেন কথা বলতে, সফর করতে, বক্তব্য রেখেছেন ভার্চুয়ালি, নানা কারণে তিনি নামতে পারেননি তাহিরপুরের নদিয়ার। কিন্তু ঘটনা যেটা দেখলাম আমরা, যে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ যে এই এসআইআর ফলে ভোটার তালিকার বাইরে চলে গেছেন, তাই নিয়ে কোনো রকম যে আশ্বাস বাণী বা অনুশোচনাবোধ তাদের নেই। অথচ এই মতুয়ারা কিন্তু 2024-এও ভোট দিয়েছিলেন, এবং একটা বড় অংশ ভোট দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকেই। তার দলের সাংসদরাই নির্বাচিত হয়েছিলেন, প্রধানমন্ত্রীটা জানেন, কিন্তু জেনেও চুপ রইলেন। দুর্নীতির কথা বললেন, রাজ্য সরকারের দুর্নীতির কথা বললেন, রাজ্যের শাসক দলের দুর্নীতির কথা বললেন, আমরা সবাই জানি। কিন্তু আমরা এই প্রশ্নটা তো তুলতে পারি যে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন যখন গ্রেপ্তার হতে পারেন, মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হতে পারেন, তাহলে এখানে সরকারের যারা মাথা আছেন তাদের নামে যথেষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তারা কোন যুক্তিতে ছাড় পেয়ে যাচ্ছেন? তদন্ত যে এজেন্সিগুলো করছে, তারা একদম শেষ মুহূর্তে এসে
যখন মনে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারা দোষী, সেই মুহূর্তে কেন গুটিয়ে যাচ্ছে, এ প্রশ্ন তো আমরা তুলবই। এবং পরিশেষে আজ শুক্রবার পত্রিকা দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেমন ছিল, আছে, থাকবে। আমরা ইস্যু পাল্টাই না, মানুষের পাশে থাকবার জন্য যে ইস্যু প্রয়োজন সেই ইস্যু আমাদের এই সিস্টেম আমাদের হাতে দিচ্ছে। আমরা এই লড়াইটা লড়ছি, ভবিষ্যতেও লড়ব। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সবাই।